আজকালকার মেয়েদের আমার ছেলে বলে, বাবা তুমি আমার বলতেছো 1 লাখ টাকা কামাই করতেছি বিয়ে করে ফেলতে, তুমি জানো 1 লাখ টাকা তো আমার বইয়ে করে আমার বউকে যদি নিয়ে যাই তাহলে একদিনের মধ্যে শেষ করে দিবে। না দুর্ভাগা বলবো না, দুর্ভাগা আমি বরঞ্চ এটাই বলি যে তুমি যা পেয়েছো সেটাতেই তুমি খুশি থাকো, তুমি যা পাওনি ভেবে নাও সেটা তোমার কপালে আল্লাহ তাআলা লিখে দেননি। যেমন ছাবানা, কিন্তু তার সাথে কথা বলা যাবে কি নিয়ে? পলিটিক্স না, সাহিত্য না, ইন্টারন্যাশনাল কোনো ব্যাপার না, খাওয়া দাওয়ার ব্যাপার। হ্যাঁ, আমাদের মারামারি ছিল খাটের স্ট্যান্ড, মশারির স্ট্যান্ড আর হকি স্টিক, আর সবচেয়ে বড় যে আমাদের মধ্যে মারামারি করে আর কি, তার ছিল একটা ছুরি, সেটা আবার টান দিলে কটকট কটকট করে শব্দ হতো। তখন আমাদের ভাগ করা হলো, নেচার নর্মাল অ্যাক্টিং করে কে সোহেল রানা, ন্যাচারাল অ্যাক্টিং করে কে সোহেল রানা, একটু মেলোড্রামাটিক অ্যাক্টিং করে কে রাজ্জাক সাহেব। ছাত্রলীগ যা বলতো তাই করতো। ছাত্রলীগের যে কেন্দ্রীয় কমান্ড যেটা ছিল 20 জনের, আই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে একজন লোক পাশ করেছে আওয়ামী লীগের সমস্ত হলগুলোতে, আমি একমাত্র পাশ করেছি, আর সব ফেল করেছে। ইকবাল হল। স্বাগত আজকের তারকার আড্ডার অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলের প্রিয় তারকার সাথে আমরা কথা বলবো, জানবো তাদের ব্যক্তিগত এবং কর্মজীবনের সব কিছু। আচ্ছা রাকা, বলতো আজকে আমাদের কে আছে অতিথি? ক্লু দাও। আচ্ছা, একটা ক্লু মনে হয়েছিল, ওটা বললে সাথে সাথে ধরতে পারতি, কিন্তু সেটা বলবো না। আরেকটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে চলচ্চিত্রের প্রথম মার্শাল আর্ট প্রবর্তন উনি করেছেন। এটা তো বললেই তো আমি বুঝে যাই, বোকা নাকি? একজনই আছেন, বলবো। আচ্ছা, উনি আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি সোহেল রানা, রাইট? ঠিক আছে। তো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন ভাইয়া? শুকুর আলহামদুলিল্লাহ তো বলতেই হবে, এটা আমাদের ধর্মীয় নীতি হিসাবে, কিন্তু বয়সের যে ব্যাপারটা সেটা আছে, একটু মানতেই হয়। কিন্তু আমরা বলতে চাই যে মাশাআল্লাহ, আমরা যেই সোহেল রানাকে এখন দেখছি, মাশাআল্লাহ হেইল অ্যান্ড হার্টি, আমি বলতে চাই বয়স অনুযায়ী আপনি মাশাআল্লাহ অনেক ফিট, দেখতেও সুন্দর আছেন। এটা তো ভাইয়া বয়সের কোনো ছাপ কিন্তু কিন্তু আপনার পড়েনি মধ্যে আসলে। পড়েনি। হ্যাঁ, সেটাই। একটু তো ওই যে সেই বয়সকে তো একটু মানতেই হবে, কারণ আমার যেটা বিশ্বাস এবং আমাদের যেটা বিশ্বাস সেটা হচ্ছে যে আপনার মনটা এখনো ইয়াং আছে, সেই জন্য বয়সের ছাপটা মুখের মধ্যে পড়েনি। আমি এই কথাটার সাথে খুব একমত হই না, কারণ এই কারণের জন্য যে মনের সাথে বয়সের সবাই বলে, অনেকেই বলেন, জ্ঞানীগুণী ব্যক্তিরা বলেন যে মন সবসময় সবুজ থাকে। এটা আসলে ভতাবাজি একটা, আমার কাছে মনে হয় এটা একটা মিথ্যাচার। এই কারণের জন্যে যে বয়সের সাথে সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে যা অসুস্থতা। 45 to 50 ইয়ার্সের পরবর্তী পর্যায়ে তার বডিতে যে ডিজেনারেশনটা শুরু হয়, এবং এইটা যখন 70 বা 80 ইয়ার্সের বয়সে তখন তার যে অসুস্থতাগুলো আসে তাকে, তখন মন সবুজ কী করে থাকে? পেটের মধ্যে ব্যথা, বুকের মধ্যে ব্যথা, এই জায়গায় ব্যথা, সর্বাঙ্গে ব্যথা, তারপরে মন সবুজ। এটা হয় না। তবে বললে পরে একরকম ভাল লাগে আর কি, ঠিক আছে। যেমন আমি এই যে বললাম যে আল্লাহ আমাকে রেখেছে যেখানে আই এম টু টেক 24 মেডিসিনস এভরিডে। আমরা তো এখনই যে এই বয়সেই এত ওষুধ আমাদের লাগে, আপনার মতো বয়সে গেলে আমরা আসলে বসে যে আপনি এই এখনো ইন্টারভিউ দিচ্ছেন বা এখন এত সুন্দর আছেন, আমরা সেটাও থাকবো না। মাশাআল্লাহ। আমি একটা কথা বলি ভাই মাঝে মাঝে, সেটা হচ্ছিল যে বার্ধক্য জনিত মানে বয়সে মারা গেছে, কি জানেন শব্দটা আছে, বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। 78 বছর, 80 বছর, 90 বছর এরকম। এখন সময় এসে গেছে যে প্রায় বলার মতন অবস্থা যে 40 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে হ্যাঁ, সত্যি কথা। না সেটা এত রোগ বালাই, না সেটা যে একদিক দিয়ে ঠিক, আবার আরেক দিক দিয়ে আমাদের এটার মধ্যে কিন্তু চিন্তাও করার ব্যাপার আছে। যেমন আগে আমাদের এখান থেকে
যদি বরিশাল যেত, আমরা যেতাম, তাহলে আমাদের কয় ঘন্টা লাগতো? 14 ঘন্টা লাগতো। এখন তুমি সেখানে যাও 14 মিনিটে। 14 মিনিট কাজে ও 40 বছর যে বেঁচে আছে, ও কিন্তু আসলে 150 বছর বেঁচে আছে। বাহ, এটা একটা আমরা কিন্তু এটা একটা খুব নতুন জিনিস জানলাম যে ও আসলে আরো বেশি বেঁচে আছে। দর্শক, আরেকটি কথা যেটা বলছিলাম আপনাদের, সেটা হচ্ছে যে সোহেল রানা, আমরা তাকে কি নামে জানি, ওনার একেবারে যেটা সার্টিফিকেট নেম সেটা হচ্ছে মাসুদ পারভেজ। আমরা পারভেজ ভাই বলি যারা আমরা মিডিয়ার সাথে আছি। তার সবচেয়ে বড় পরিচয় আমার কাছে, আমি মনে করি উনি শুধু আমার কাছে না, আমাদের কাছে এবং গর্বের পরিচয়, উনি হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ। তারপর উনি কিন্তু মার্শাল আর্টের প্রবর্তক আমাদের বাংলাদেশ সিনেমাতে। একটা সময় আমরা যখন অন্যান্য আর্টিস্টরা মার্শাল আর্ট করার সেই চিন্তা ভাবনাটাও আনেনি, তখন স্যার কিন্তু এই জিনিসটা নিয়ে এসেছেন। আমি এই ব্যাপারটা একটু জানতে চাই যে এই জিনিসটা কি করে আসলো যে ফিল্মে মার্শাল আর্টটাকে এন্ট্রিটা দিতে হবে বা করতে না, হবে? এন্ট্রি দিতে হবে, এক্স্যাক্টলি দ্য থিং ইজ নট লাইক দ্যাট। আসলে যেটা ব্যাপার হয়েছিল সেখানে হচ্ছে যে ওস্তাদ জাহাঙ্গীর আলম যে আমাকে শিখিয়েছে, ওই সময় বার্মা থেকে কিছু বাঙালিদের এভিকশন হয়। তো জাহাঙ্গীর আলম ছোটোবেলায় বার্মাতে ছিল এবং বার্মাতে সে ট্রেইনড আপ, সে নিজেকে ট্রেন করেছিল এবং সেই কুংফু কারাটিটা বার্মাতে শিখেছে। তো ইয়াং যখন হয়ে গেল সে, তারপর ওই সময় তাদেরকে বের করে দেওয়া হলো। তো ও বাংলাদেশে চলে আসার পরে ওর কিছু লোকজন আস্তে আস্তে ওর কাছে কিছু শেখা শুরু করলো। ওই চিটাগাংয়ে তখন কিছু লোকজনকে শেখাতো অল্প অল্প। এই করতে করতে এটা আস্তে আস্তে বাংলাদেশ সরকারের কিছু লোক ইন্টারেস্টেড ছিল, ওকে ন্যাশনাল কোচ করে নিয়ে আসলো বাংলাদেশের এই সে ফেডারেল কোচ। তো উনি যেহেতু মার্শাল আর্টই করতেন, তো ওখানে ছবি যখন দেখতেন তখন আমার ছবিগুলো, মানে আমি মারামারি করি, মারামারি ছবি পছন্দ করতো, ওই দেখে ছবি দেখতেন। তো আমার সাথে পরিচয় এখন হয়ে গেল, উনি আসলেন, পরিচয় করলেন। পরিচয় করার পরে আমি বললাম যে, আমার বললে যে আপনাকে আমার খুব ভালো লাগে, তা মারামারি একই ঢঙে সব সময় মারামারি করছেন, চেঞ্জ করেন না কেন? তো আমি বললাম কী চেঞ্জ করবো, আমি যেটা পারি সেটা করতেছি। তো বললো যে না, আপনার কুংফু কারাটি আনতে পারেন। আমি বললাম যে কুংফু কারাটি আনবো কী করে, আমি তো জানি না ওটা। তো বলে যে আপনি যদি কিছু মনে না করেন, আমি ন্যাশনাল কোচ কুংফুর, আপনি আমার কাছে যদি বলেন আমি আপনাকে শেখাতে পারি। আমি বললাম আমার সময় তো হবে না, কিন্তু তারপরে আপনি যদি বাসায় এসে আমাকে যদি পারেন শেখাতে, যদিও এটা খুবই অন্যায়, কারণ একজন টিচার আপনি আমার বাসায় এসে আমাকে শেখাবেন, এটা আমার এটা খুব অসভ্যতা আমি মনে হয়। তো তারপরেও আমি তো শুটিংয়ে চলে যাই 8টার সময়, আপনি 7টার সময় আসবেন, আমি এই মধ্যখানে শিখবো, শিখে আমি শুটিংয়ে চলে যাব। অ্যান্ড সে রাজি হয়ে গেল, রাজি হয়ে গিয়ে আমার কাছে আমাকে শেখানো শুরু করলো, শেখাতে 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 একটা পর্যায়ে গিয়ে আমি ব্রাউন বেল্ট পেলাম আর কি, ওর হিসেবে ব্রাউন বেল্ট পেলাম। আর ওই সময় যখন প্রায় বছর দেড়েক পরে আমার ছোটো ভাই রুবেল, ও নিচে ও দেখতো, ওরও খুব ইন্টারেস্ট। তো একদিন এসে ওস্তাদকে বলছে, সে বলছে যে আমি তো পারবো না, ওটা ভাই যদি বলে দেয় তাহলে হয়তো তোমাকে শেখাইতে পারি। তো আমি আমার কাছে আসছে, বলছে যে রুবেলও তো শিখতে চাচ্ছে, আপনি যদি অনুমতি করেন তো রুবেলকে শেখাই। আমি বললাম যে না, আমি অনুমতি দিচ্ছি রুবেলকে শেখানোর জন্যে, কিন্তু রুবেলকে বাসায় এসে শিখবে না, রুবেল আপনার ওখানে যাবে এবং সেখানে শিখবে। তো উনি খুব খুশি হলেন আর কি, খুশি হয়ে আমাকে একদম বুকে জড়িয়ে দিলেন। দেন রুবেল স্টার্টেড লার্নিং ইট, and the later we know যে উনিও আসলে এবং আরেকজন। তার পরবর্তী পর্যায়ে বাংলাদেশে ফার্স্ট চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন হলো, অ্যান্ড রুবেল পরপর দুবার কিন্তু কি বলে চ্যাম্পিয়ন, ব্ল্যাক চ্যাম্পিয়ন, মানে গোল্ড মেডেলিস্ট। বাংলাদেশে দুবার সে গোল্ড মেডেলিস্ট। দুবার যখন গোল্ড মেডেলিস্ট হলো, তখন আমার মাথায় মানে ব্যবসা করতে করতে একটু বুদ্ধি ঠিক না থাকলেও একটু চলে আসলে, আচ্ছা ঠিক আছে, আমি তো মারামারি বহুত করতেছি, আচ্ছা ওকে দিয়ে একটা ছবি করি না কেন। তো ও তখন আবার গানও গাইতো, আমার ছবিতে গানও গেয়েছে ওর আগে। আচ্ছা আচ্ছা। তো মার্শাল আর্টের জন্য যখন আমি ওকে সিলেক্ট করলাম, চিন্তা ভাবনা করলাম, তখন ভাবলাম যে এই ছবিতে যদি আমি থাকি তাহলে ওর জন্য খুব অস্বস্তিকর ব্যাপার হবে, ও করতে পারবে কি পারবে না। এই জন্য আমি ডিরেক্টর নিলাম নতুন, শহীদুল ইসলাম খোকন।
ক্যামেরাম্যান নিলাম নতুন, সেটাও নতুন, মানে ওর সাথে বন্ধুত্ব যাদের। ডিরেক্টর নেওয়ার নতুন মানে কি খোকন ভাই তো আপনারই অ্যাসিস্ট্যান্ট? আমারই অ্যাসিস্ট্যান্ট, কিন্তু মানে বন্ধুত্ব হলো ওর সাথে। হ্যাঁ হ্যাঁ আমার সাথে তো আমি ওস্তাদ, আমার সাথে তো ওদের বন্ধুত্ব নেই। না 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 আমার ক্যামেরাম্যান যেটা ছিল সেটা মেইন ক্যামেরাম্যানকে বাদ দিয়ে আমি নিলাম হাসান। সেকেন্ড ক্যামেরাম্যানকে, হাসান ক্যামেরাম্যান। হাসান ওর সিঙ্ক করে গেছে সিঙ্ক করে গেল। এডিটর ছিল আমার ফজলে হক, সেখানে ওকে অফ করে দিয়ে সেখানেও এডিটর নিলাম আমি নতুন। এই তিনটা কিন্তু নতুন, একই ছবিতে, এক ছবিতে আসলো, লড়াকু। লড়াকু ছবিতে। এবং যখন আমি নিলাম তখন সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার ছোট ভাইরা, এমনকি আমার মাও, এখন তো রুবেল ইজ লুকস কোয়াইট অল রাইট, তখন শারীরিক স্বাস্থ্য এতটা ভালো ছিল না। আমার ছোট ভাই দুটো বলল, আম্মা ভাইয়া যা কামাই করছে এইবার সব শেষ করে দিয়ে যাবে। ওকে হিরো বানাইছে, ও জীবনে কোনদিন নাটক দেখেনি, নাটক করেনি। তো আম্মা বলছে নাটক দেখেনি, নাটক করেনি কি? আমার কথা বলছে যে ও করছে নাকি কখনো? নাটক তো ও করেনি। তো ভাই তো ও যদি চিন্তা করে থাকে নেবে আমার থেকে, আমি ঠিক আছে। আই গট দ্য ব্লেসিংস অফ মাই মাদার। ওরা ছোট ভাইরা সব এদিকে টিটকে যা কিছু বলার, দূরে বসে যা বলার বলে। ছবি করলাম, ছবি শেষ হয়ে গেল, ছবি রিলিজ হলো, And it became the historical hit, আমরা জানি আসলে। সুপার ডুপার বাম্পার হিট। গান থেকে শুরু করে সব। আমিও ছবিতে ছিলাম, ছবিতে দুটো ক্যারেক্টার ছিল, হয়তো একটু ডিফেন্স করার জন্য আর কি, যে বাই চান্স যদি ফেল করে তাতে যাতে আমি রাস্তায় না পড়ি, এই জন্য একটু ডিফেন্স হিসাবে আমি একটা ক্যারেক্টার করলাম যেখানে আমি স্যাক্রিফাইস করি, আমি মারা যাই আর কি ছবিতে। মারা যাওয়ার পরে অটোমেটিক্যালি সেখানে যখন সে যেই নিক রিভেঞ্জ নিক, পাবলিকের সিম্প্যাথি তো শৈলানার প্রতি আছেই, তো অটোমেটিক্যালি ওইটা তো কাজ করবে। অ্যান্ড মাই থিওরি ওয়ার্ক দেয়ার ভেরি ভেরি মাচ। আমি মারা যাওয়ার পরেই তারপরে রুবেল যখন আইসে যখন চ্যালেঞ্জ করলো, তখন তো হল ফেটে করতেছে, মা মানে শৈলানাকে মারছে ওরা, মার ওদেরকে। আমি এখানে আরেকটা কোয়েশ্চেন স্যারকে করতে চাই, যে আপনি একটু কিন্তু ওই সময়ে একটু আনকনভেনশনাল হিরো ছিলেন, মানে অনেক হিরোকে আমরা একটু নাচতে দেখেছি, গাছের আড়ালে নেচে নেচে নায়িকাদের পেছন পেছন একটু নাচতে দেখেছি, আপনাকে কখনো আমরা এইভাবে পাইনি। এটা কি একটু ইচ্ছাকৃত ছিল যে একটু আনকনভেনশনাল ওয়েতে? আনকনভেনশনাল না, এক নম্বর যেটা হচ্ছে সেটা মেইনলি আমি আজকে যেটা সর্বসমক্ষে স্বীকার করি, সেটা হচ্ছে যে এখনকার ছেলেমেয়েরা যারা আসে তারা নাচ শিখে আসে, আমি তো নাচ শিখে আসিনি। এক নম্বর, নাচের প্রতি আমার কোনো দুর্বলতা নেই, নাচ দেখতেও আমি যাই না। অভিনয় করতে আমার দুর্বলতা নেই, অভিনয়ের প্রতি আমি যাইনি। অভিনয় হিসাবেও যদি কেউ বলে যে আপনি ভালোবেসে অভিনয় করতে আসেন, সরি, এটা মিথ্যা কথা, আমি ওটাও আসিনি। কাজেই আমি প্রথম যখন অভিনয় করে বেরিয়ে আসি এই মাসুদ রানাতে, প্রথম 5-6 রিল দেখে সিনিয়র যারা ডিরেক্টর ছিলেন তারা বলছে যে এটা কি কথাবার্তা বলতেছে, এটা কি অভিনয় হলো নাকি? আমি তো শুনলাম, আমি আই ডিডন্ট কেয়ার, আই জাস্ট ওয়েন্ট অন উইথ মাই ওন ওয়ে। এবং পরবর্তী পর্যায়ে দেখলাম যে এটাই পাবলিকের কাছে প্রচণ্ড রকম অ্যাকসেপ্টেবল হচ্ছে, যে অন্যরা যে অভিনয় করছে যে রকমের, সেরকমের অভিনয় তো করে না। এটাই বলছি, এই জন্য একটু আমি আনকনভেনশনাল শব্দটা আসলে 74 থেকে বোধহয় আপনার নাম ড্যাশিং হিরো ছিল। হ্যাঁ, ওই প্রথম ছবি থেকেই, মানে ওই তখন আমি পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে জানতে জানলাম যে হোয়াট ইজ ন্যাচারাল অ্যাক্টিং, হোয়াট ইজ নর্মাল অ্যাক্টিং, হোয়াট ইজ বডি শো অ্যাক্টিং, এইগুলো কিন্তু পরে শেখা। আচ্ছা, কিন্তু আমি যা করেছি সব না, সিগারেট খাওয়া দরকার সিগারেট খেতে, এখন খেতে খেতে গান রেকর্ডিং হচ্ছে, পিছনে শুটিং হচ্ছে, পিছনে গরু যাচ্ছে, কাট 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 কাট, কেন ভাই পিছনে গরু হেঁটে গেছে। আমি বলি বাংলাদেশি গরু হেঁটে যাবে না? বাংলাদেশ হেঁটে যাবে, সেখানে কোনো গরু থাকবে না কেন? গরু কেন, কুকুর থাকবে, যা খুশি তাই থাকবে, চিৎকার করবে। আপনাকে কাটতে বলছে কি? কাটতে আমি বলছি আপনাকে, আপনি কাটেন কেন? তো এইরকমভাবে কিছু মানুষ কিছু জিনিস দেখতো যেটা সাধারণভাবে তাদের কাছে খুব অপ্রিয় মনে হতো। কথা বলতে বলতে
এটা করতো না, কেউ করতো না। আমি তো তখনও করেছি, এখনো করলাম, বিকজ দে এবং যারা দেখে তারা মনে করে যে দিস ইজ নিউ, দিস ইজ নর্মাল, এইটাই তো হওয়া দরকার, এইটাই তো হওয়ার কথা। অভিনয় করতে এসে সবাই বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, এটা তো কোনো আমার কাছে তখন মনে হতো না। পরবর্তী পর্যায়ে দেখলাম যে না, আমার প্রসেসটাই আস্তে 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 ফিল্মে এস্টাবলিশড হচ্ছে। এবং তখন আমাদের ভাগ করা হলো, নেচার নর্মাল অ্যাক্টিং করে কে, সোহেল রানা, ন্যাচারাল অ্যাক্টিং করে কে, সোহেল রানা, একটু মেলোড্রামাটিক অ্যাক্টিং করে কে, রাজ্জাক সাহেব, আর অন্যরা একটু নর্মাল অ্যাক্টিং করে আর কি। এইভাবে ভাগ করা হলো। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের সিনেমার প্রযোজকরা ওরা 11 জন। হ্যাঁ, এটা একটা যেরকম মুভিটা যেরকম ইতিহাস, এবং প্রযোজক হিসেবে ভাইয়া ওই সময় এত বড় একটা সাহসী পদক্ষেপ নেওয়াও কিন্তু একটা বিশাল বড় বিষয় ছিল আমার মনে হয়। এটা আমার শুনে খুব খুশি লাগলো যে শব্দটা যে ব্যবহার করলে সেটা হচ্ছে যে সাহসী। আজকের লোকরা তখন চিন্তাও করতে পারবে না যে তখন মুক্তিযোদ্ধারা যারা ফিরে এসছে তারাও কিন্তু রাস্তায় চলার পথে কিন্তু অনেকে গুলি খেয়ে মারা গেছে। মারছে কারা? মুক্তিযোদ্ধাদের ড্রেসে শত্রুরা, বিদেশ মানে যারা তখন বাংলাদেশের ব্যাপারে সমর্থন ছিল না, তারা মুক্তিযোদ্ধা হয়ে মেরে দিচ্ছে। তখন তো আমাদের কোনো ড্রেস ফ্রেস কোনো কিছু নাই, মেরে দিয়ে বলছি যে এই বেটা রাজাকার। ওই টাইমে আমি কিন্তু সেই দুঃসাহসটা করেছিলাম। কিন্তু এই যে সাহসী শব্দটা শুনে খুব ভালো লাগলো, এবং বাংলাদেশের লোকজনরা যখন এটা বলে তখন আমার খুব ভালো লাগে। কিন্তু আনফর্চুনেটলি কোনো সরকারি এই কথাটা বলেও নেই, এবং ওরা 11 জন ছবির জন্যে একটি চিঠি দিয়ে আমাকে ধন্যবাদ জানানো হয়নি, যদিও এটা বাংলাদেশের প্রথম ছবি। দুর্ভাগা জাতি। হ্যাঁ, না দুর্ভাগা বলবো না, দুর্ভাগা আমি বরঞ্চ এটাই বলি যে তুমি যা পেয়েছো সেটাতেই তুমি খুশি থাকো, তুমি যা পাওনি ভেবে নাও সেটা তোমার কপালে আল্লাহ তাআলা লিখে দেননি। আমি সেটাই খুশি, অ্যান্ড আই এম হ্যাপি। কারণ আল্লাহ তাআলাকে যদি আমি মানে ইফ আই সে লাইক দ্যাট, যে আমি বলি আল্লাহ তুমি আমাকে এই ছবিটার জন্য তুমি আমাকে কিছু দিল না, আল্লাহ বলবে যে তোকে যে আমি তার চেয়ে 4 গুণ দিলাম বেশি, সেটা কি হলো? তুই জীবন অভিনয় করছিস? না করিনি। তুই একটা জিনিস আপনার একটা 100% ঠিক আছে, কিন্তু আবার আদার হ্যান্ড যদি দেখি তাদেরও কি কর্তব্য দায়িত্ব ছিল না? হয়তো এটাই দুর্ভাগা যাবে। এবং যারা মুক্তিযুদ্ধ করেনি তারা স্বাধীনতা পদক পেয়েছে, এবং ইউ উইল বি অ্যাস্টোনিশড যে আজকে পর্যন্ত আমাকে সেই স্বাধীনতা পদকও দেওয়া হয়নি। আমি না কি বলবো, 6 দফার মুভমেন্ট তো ছাত্রলীগের মুভমেন্ট, আওয়ামী লীগের কিছু না করার নেই। যারা করছে তারা সব বাংলাদেশের মানুষ মিলে করছে। ছাত্রলীগ যা বলতো তাই করতো। ছাত্রলীগের কেন্দ্রীয় কমান্ড যেটা ছিল 20 জনের, আই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে 1 জন লোক পাশ করেছে আওয়ামী লীগের সমস্ত হলগুলোতে, আমি একমাত্র পাশ করেছি, আর সব ফেল করেছে। ইকবাল হলে আমি পাশ করেছি। তো এগুলো বলে তো কোনো লাভ নেই। আমি আই এম সো হ্যাপি টু অলমাইটি আল্লাহ, আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া যে আমাকে তুমি আল্লাহ তুমি যা দিয়েছো। আমার এই চেহারার চেয়ে অনেকের চেহারা ভালো চেহারা আছে, অনেকজন ভালো চেহারা আছে। আমার ভয়েস এমন একটা কিছু না। হ্যাঁ, 2-1 জন বলে যে আপনার ভয়েসটা একটু ভিন্ন, একটু আলাদা। অনেকে ডাবিং করতে চাইতো না আমার ভয়েস, বলতো যে না ওনার ভয়েস ডাবিং করা যাবে না, ম্যাচ হবে না ওনার ভয়েসের সাথে। কিন্তু আমি তো অভিনয় জীবনে কোনদিন করিনি, নাটক দেখতে যাইনি। 2-1 দিন যদি গেছি তো ওই নাটক নষ্ট করার জন্য। আচ্ছা, কই হিরোইন কোথেকে আসছে? ঢাকা থেকে। আচ্ছা, তো চাটা খাবে, আমাদেরকে দিয়ে চাটা খাওয়াবে একসাথে। হ্যাঁ ভাই, আপনাদের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ওইটা তখন তো আনন্দমোহন কলেজের আপনার পার্টির একটা পার্টির প্রেসিডেন্ট আমি, তারপরে ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি আমি 1965-এ। আচ্ছা ভাই, এই প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম। আপনি ইউ আর ফ্রম বরিশাল, তাহলে ময়মনসিংহে যে আনন্দমোহন কলেজে কি করে হলাম? এখানে একটু গল্প আছে, একটু সময় লাগবে। এখানে আমি পড়তাম তো এখানে সাইকোলজি। তো সাইকোলজিতে আমার 2-1 জায়গায় আমি এটাকে ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি, কেমনে ব্যবহার করছি আমি তো করিনি, আল্লাহ করিয়েছি।
গফরগাঁও বলে একটা জায়গার নাম ছিল, ইউনো। ময়মনসিংহ, জি। গফরগাঁও কেন বিখ্যাত? বেগুন বেগুন ডাকাত। রাইট ওয়ার্ড, বেগুন এবং ডাকাত। ডাকাত। ওরা কিন্তু ডাকাতি করতো না, ওরা মানে প্রত্যেকটাই মারামারি করার এক্সপার্ট। আমি এবং তখন একটা ট্রেন যেত মশাখালী ইয়ে থেকে, কাওরাইদ, মশাখালী, গফরগাঁও, ধলা, কালীরবাজার, সুতিয়াখালী, রাম অমৃতগঞ্জ, ময়মনসিংহ, এতগুলো স্টেশনের সমস্ত ওই ট্রেনের মধ্যে, ওই সকালবেলা ট্রেনে এই এতগুলো স্টেশনের যতখানি জায়গা কভার করে, দেয়ার ওয়াজ নো কলেজ। ওকে, একটা কলেজ ছিল গফরগাঁও কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ, আচ্ছা, তারপরে আর ওখানে ইন্টারমিডিয়েট, এবং সেটাও সায়েন্স নেই, আর্টস অ্যান্ড কমার্স। আরগুলোতে কিছুই নেই। আর এই 8টা স্টেশনের যে 200-250 ছেলে প্রত্যেক দিন যায় আনন্দমোহন কলেজে পড়তে, প্রত্যেক দিন ফিরে আসে তারা। এবং পাকিস্তান গভর্নমেন্টকে গালাগালি তো করি, পাকিস্তান সরকারকে, সরকার কিন্তু ওই একটা কাজ করেছে, ওই ট্রেনটা দিয়েছিল, ওই নাম দিয়েছিল এমনি, কিন্তু লোকাল ট্রেন কিন্তু দিয়েছিল স্টুডেন্টদের জন্যই, কারণ ওটা কেউ ভাড়া দিত না। আচ্ছা, আর যারাই যেত, ভাই কই যাবেন? কলেজে। কোত্থেকে উঠছেন? গফরগাঁও। আমি দেখলাম যে এটা তো বেশ ভালো বুদ্ধি, গফরগাঁও। এবং 200-250 ছেলে, যে প্রায়ই আমি আমার এখানে বন্ধু করে নিলাম 2-3 জনকে। আমি বৃহস্পতিবারে আসি, শনিবারে যাই, তো প্রত্যেক সপ্তাহে তো আমার ওদের সাথে বন্ধুত্বর মতো হয়ে যায়, অনেকের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। ওরা জানে গফরগাঁও থেকে উঠি, ওরা জানে আমার বাড়ি গফরগাঁও। তো রেজাল্টটা কি হলো, যে এই যে 200-250 ছেলে, ময়মনসিংহ টাউনটা হচ্ছে তাদের। আচ্ছা, কেউ যদি শোনে গফরগাঁওয়ের ছেলে, তার কাছে দামও বেশি নেবে না, কোনো কিছু নেবে না, মার খাবে। আমাকে এখন হয়ে গেল কি, যে ওরা তো গ্রামের ছেলে, সাধারণত আমিও গ্রামের ছেলে, কিন্তু যেহেতু আমার ফাদার পুলিশ অফিসার, একটু প্যান্ট শার্ট একটু অন্যরকম পরতাম, একটু ইংরেজিও পুটপাট বলতাম, তো বলার কারণের জন্য ওদের নেতা হয়ে গেলাম আমি অটোমেটিক। এখন নেতা হয়ে যাওয়ার পরে ময়মনসিংহ ডিস্ট্রিক্টের, যখন ময়মনসিংহ কলেজের প্রেসিডেন্ট ছিলাম আমি, তারপরে জেলার যখন প্রেসিডেন্ট হয়, তখন ময়মনসিংহ জেলা হচ্ছে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, দ্যাট ইজ গ্রেটার ময়মনসিংহ। এই গ্রেটার ময়মনসিংহের জেনারেল সেক্রেটারি কে হবে? আগে যে ছিল সে একটু দুঃসাহসী ছিল, মারামারি কাটাকাটি করতে পারতো, সে মেডিকেলে পড়তো, মেডিকেল শেষ হয়ে গেছে, চলে আসবে। এখন হবে কে? এখন তারা সার্চ করছে কাকে, নোবডি ইজ রেডি। কেউ এখন ওই সময় নেতা যারা, আমরা যারা কলেজে পড়তাম, আমি তোর কিছু বলতে, আমি কলেজের প্রেসিডেন্ট, বললো যে পারভেজ তুমি এটার দায়িত্ব নাও। আমি বললাম যে আমি কেমনি দায়িত্ব নেবো? বল যে তোমার দায়িত্ব নেবে এই জন্য যে তোমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে 200-250 ছেলে পেলে তোমার কথা শোনে। ওই যে তখন 2টা সিনেমা হল ছিল, অলকার, ছায়াবাণী, ময়মনসিংহে। তো ওইখানে গিয়ে আমি একদিন বলছি যে এরা লাইন দিয়ে আমার ছেলেরা টিকিট কিনে ওই সমস্ত টিকিট চেকারদের কাছ থেকে। তো ওরা বললো, আমি বললাম যে আমার গফরগাঁওয়ের জন্য আলাদা কাউন্টার করেন, না হলে ওই টিকিট ফিকিট ভেঙে শেষ করে ফেলবো। ওই আলাদা টিকিট হবে গফরগাঁওয়ের জন্য, নামে টাকা দিবে, কিন্তু তারা আলাদা। গফরগাঁওয়ের ছেলেদের তো আমি দু চোখের মনি হয়ে গেলাম অনেকটা। যখন গফরগাঁওয়ের ছেলেরা এটা শুনলো যে এইটা নিয়ে কানাঘুষা চলছে, আলাপালা চলছে, তখন তারা সব লিডার্স যারা, তাদেরকে ধরেই বললো যে কারো নাম দরকার নেই এইখানে ভাই হবে জেনারেল সেক্রেটারি। এই জেনারেল সেক্রেটারি হয়ে গেলাম। এবং রেজাল্ট হলো যে সবসময় আমার ওই 200-250 ছেলে আমার সবসময় থাকলো। যেভাবে কারণের জন্য আমি মোনায়েম খানকে আমি ট্রেন আটকে রেখেছিলাম প্রায় 45 মিনিট রেল স্টেশনে, পুলিশের সাথে একটা বার্গেনিং না, তখনকার মারামারি তো এখনকার মতো হতো না। ওরা এই বন্দুক নিয়ে দৌড় দিত আমাদের জন্য, আমরাও দৌড় দিতাম, আবার আমরা এসে 2টা ঢিল মারতাম। আমাদের মারামারি ছিল বিছানার খাটের স্ট্যান্ড, মশারির স্ট্যান্ড, আর হকি স্টিক। আর সবচেয়ে বড় যে আমাদের মধ্যে মারামারি করে আর কি, তার ছিল একটা ছুরি, সেটা আবার
টান দিলে কট 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 করে শব্দ হতো। এই ছিল আমাদের ওই সময়, কিন্তু যতটুকু না করলাম প্রচার হয়ে গেলো ততটার চেয়ে অনেক বেশি। আচ্ছা, বাংলাদেশে মানে ঢাকাতে যখন আসলাম আমি 1966-এ, প্রচার হয়ে গেল অনেক বেশি যে ও ময়মনসিংহে এনএসএফকে মেরে শেষ করে ফেলেছে। অবশ্যই এনএসএফ আমাকে এর আগে বহুবার মেরে মাথাটা ফাটিয়ে বহুবার হাসপাতালে পাঠিয়েছে, আচ্ছা, কিন্তু যখন পাঠিয়েছে তারপরে গহরগা ছেলেরা আমাদের বাইরে মারছস, তাদেরকে আবার পিটাইয়া ট্রেনের মধ্যে ছাদের মধ্যে বডি রেখে দিচ্ছে। মানে এইরকম অবস্থা করতো আর কি গহরগার লোকজনেরা। আজও গহরগার লোকজনেরা আমাকে ভালোবাসে, এবং এর আগে যারা ছিল, গত 10 বছর আগেও যারা ছিল, তারা কিন্তু তখনও আসতো আমার কাছে, যে পার্টি করুক আসতো, কথা টথা বলতো, ভাই কেমন আছেন। ছোট ছোট দেখছি, এখন বড় হয়ে গেছে, অনেক বয়স্ক হয়ে গেছে। ভাই এইভাবে হয়ে গেলাম। আপনার জন্মদিন তো হচ্ছে হলো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি। তার মানে বাংলার সাথে, বাংলা ভাষার সাথে আপনার জন্ম থেকেই সম্পর্ক। না, এটা আমি কি করি বলি, জন্ম হয়েছে আমার অনেক আগে। না সেটা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে একটা তো মিল আছে, একটা আন্দোলনে মানে অবচেতন ভাবে একটা মিল খুঁজে পাওয়া যায়। এবং আমার একটা স্যারের জন্মদিন নিয়ে আমার একটা এটা হচ্ছে আমাদের আমি জেনেছি আর কি, যে যারা ওনাকে ভালোবাসেন উনি কিন্তু তাদেরকে আসলে কখনো জন্মদিনে দাওয়াত দেন না, উনি কখনোই বলেন না। আমি যতদূর জানি যে ওনার ভালোবাসার মানুষ, ওনার প্রিয় মানুষ যারা ওনাকে শ্রদ্ধা করেন, তারা ঠিকই 21শে ফেব্রুয়ারির দিন কিন্তু ওনার দরজা খোলা থাকে এবং উনি চলে আসে, এবং আমরা এই জিনিসটা আমরা জানি। এটা এই যে সবাই যে চলে এইটার মধ্যে আসে, ব্যাপারটা হচ্ছে আমি প্রথম একবার বলি, হ্যাঁ ওটাই বলছি, আমি একবার বলি। যেমন মনে করো যে তুমি আমার সাথে যারা কাজ করে, ববিতা বলো, শাওয়ানা বলো, আমি প্রথম দিন বলেছি যে আমার জন্মদিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তোমার দাওয়াত রইল, তুমি এসো। এখন তারপর তুমি আসলে ভালো, না আসলে আই এম নট বদার্ড। দুই একজন যদি বলে বাই চান্স, বলো যে ভাই বাই চান্স যদি ভুলে টুলে যায় একটু মনে করে দিন, আমি বলবেন 21শে ফেব্রুয়ারি যে ভুলে যাবে তাকে আমার দরকার নেই, না তাকে আমার দরকার নেই, সেজন্য আমার কাছে না আসে, আই উইল বি হ্যাপি। আজকে পর্যন্ত আমি ওই একই অবস্থায় আছি, আমি কাউকে বলি না। যারা আসে এখনো 2-5 জন জীবিত তো নেই খুব বেশি, আমার সাথে যারা আছে তাদের মধ্যে আমি তো 5-7 জন দেখি জীবিত, তাছাড়া তো আমি দেখি না জীবিত। আচ্ছা, নায়িকাদের কথা যখন আসলো, একটা একটু মাঝখানে আমি ইন্টারাপ্ট করি। একটা সময় সোহেল রানা রোজিনা, সোহেল রানা ববিতা, সোহেল রানা অঞ্জু, এর অনেকগুলো ছবি মনে হয় ওই সময় জুটি প্রথা হয়ে আসতো। তো এদের মধ্যে সোহেল রানা ববিতা নামটা অনেক শোনা যায় ওই জুটি প্রথাটা নিয়ে, এবং একটু গুঞ্জনও আছে যে ববিতার সঙ্গে আপনার একটু পার্সোনাল একটু ভালো লাগা ছিল, এটা আমরা শুনে আসছি যে সোহেল রানা ববিতা জুটি করতে করতে একটা সম্পর্কে, এই বিষয়টা যদি না, এটা মানে ব্যাপার হচ্ছে তুমি প্রশ্ন করেছো ব্যাপক, উত্তরটা যদি দিতে হয় ভাবে তাহলে খুব প্রবলেম হয়ে যায়। 1 নম্বর কথা হচ্ছে যে আমি একটা কথায় জবাব দিই, সেটা হচ্ছে যে আমরা যখন অভিনয় করি তখন আমাদের সময়, এখনকার কথা না, আমরা তখন অভিনয় করে চিন্তা করতাম যে আমি যে যখন স্ক্রিনে আসব, আমার পাশে ববিতা আছে না শাবানা আছে, তাদের চেয়ে যেন মানুষ আমার দিকেই তাকিয়ে থাকে, মানে তার চেয়ে যেন অভিনয়টা আমি ভালো করি। আচ্ছা, আমার কাজেই ওর সাথে ওই প্রেম ভালোবাসা করার টাইম নেই। না ভাইয়া, ওটা তো স্ক্রিনের বাইরে। হ্যাঁ, স্ক্রিনের বাইরে এখন ব্যাপার হচ্ছে যে আমরা 10 জনের সাথে তো আমাদের বন্ধুত্ব হয় না। আমরা তো কাজ করতেছি 10টা হিরোইনের সাথে, তো 10টা হিরোইনের সাথে তো কথা বলে, তোমার 10টা হিরোর সাথে কথা বলে তো তুমি 10 জনকে মামা মামা ডাকবে না, তুমি হয়তো 5 জনকে ডাকবে, আর 2 জনকে ডাকবে, ডাকতে হবে বলে তাই ডাকবে কেন? এইটা হচ্ছে মনের একটা মিল এসে যায়, বা একটা মেন্টালিটি ম্যাচিং এর ব্যাপার আছে। এটা কাজ করতে 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 একটা সম্পর্কের মতো সবাই তোর সাথে কথা বলা যায় না। যেমন শাবানা, আমি তার বদনামও করি না, হি ইজ এ ভেরি গুড লেডি, কিন্তু তার সাথে কথা বলা যাবে কি নিয়ে? পলিটিক্স না, সাহিত্য না, ইন্টারন্যাশনাল কোনো ব্যাপার না, খাওয়া দাওয়ার ব্যাপার, হ্যাঁ তাইলে কতক্ষণ খাওয়া দাওয়ার ব্যাপারে কথা বলবো? এখন একজনের সাথে আমরা যখন গল্প করি তখন তো আমরা
এক জায়গা থেকে লাভ দিয়ে আরেক জায়গায় যাই, আরেক জায়গা থেকে লাভ দিয়ে যাই, এইসব ব্যাপারে কথা বলতে অটোমেটিক্যালি তখন এই শিক্ষিতদের মধ্যে কিছুটা ববিতা শিক্ষিত ছিল, জি। সে সব ব্যাপারেই কথা বলতে পারতো, রাজনীতির ব্যাপারে কথা বলতে পারতো, যদিও লেখাপড়া তাও খুব বেশি না, কিন্তু সে ইংরেজিতে প্রচণ্ড রকমভাবে বিদেশে যাইতে উঠাইতো, ইংরেজিতেও কথা বলতে পারতো, আর্টিস্ট হিসেবে বড় মাপের আর্টিস্ট, কাজেই ওর সাথে মানে কথা বললে পরে একটা মনে করো যে স্যাটিসফ্যাকশনের মতো আসতো। আর অন্যদের সাথে যে আমরা কাজ করতাম তাদের সাথে আমরা মনে করতাম যে ওরা আমাদের বন্ধু, সঙ্গী, সাথী, কাজ করতেছো, হ্যাভ এ গুড রিলেশন উইথ দেম, এবং সবার সাথেই আমাদের সেই কিন্তু স্ক্রিনে ও যেন আমাকে টপকে যেতে না পারে, সেটা ববিতাই হোক আর শাবানাই না, মানে এই কম্পিটিশনটা ছিল। ববিতাই হোক আর রাজ্জাকই হোক, নো, ওখানে কোনো খাতির নেই। শর্ট শেষ, রাজ্জাক, আমি, আলমগীর, ওয়াসিম, ফারুক, পাঁচজনই বন্ধু। সবাই যদি আমার পারস ভাই ডাকে, রাজ্জাক সারা। আপনি তো ভাইয়া নামেই আসলে রাজ্জাক- ইন্ডাস্ট্রিতে কিন্তু হ্যাঁ, আমরা ওই ভাইয়া বলতে রাজ্জাকই শুধু আমাকে যে বলে পারভেজ সাহেব, আমি তাকে বলি রাজ্জাক সাহেব। তাছাড়া তো এমনি কিন্তু ওই চারজনই বন্ধু, বন্ধু একেবারে দুষ্টমি কথা বলার থেকে শুরু করি, সব দিক দিয়েই বন্ধু। কিন্তু শর্ট যখন দিতে যাচ্ছি তখন কন্টেস্টেন্ট, তখন ডিফারেন্ট, তখন একদম কন্টেস্টেন্ট। আচ্ছা ভাই, আমার একটা অনেক দিনের মানে ভিতরের একটা প্রশ্ন নিজের কাছে নিয়ে, আপনাকে তো সবসময় বড় বড় আমরা দেখছি অনেক শুদ্ধভাবে কথা বলতে, আপনি কি কখনো বরিশালের ভাষায় কথা বলছেন? হ্যাঁ, বরিশালের ভাষা কি পারেন আপনি? না, এইটাই আমার সবচেয়ে বড় দুঃখ। আমার বড় দুঃখই হচ্ছে এটা, একটা অন্যতম বড় দুঃখ। আলমগীর বলে একটা ছেলে ছিল, গুলিস্তানের চার্জে ছিল, ও এমএ পাস করার পর ওই বরিশালের ভাষায় কথা বলতো। ও আসলে পরে আমি বলতাম, বলে ভাই ডাকছেন কে, কি মানে যেটা বলতো আর কি, আমি বললাম তোর কথা শোনার জন্য। বলে যে আপনি বরিশালের মানুষ, আপনি আমার কথা কি শুনবেন? আমি বলি তুই কথা বরিশালের ভাষায়। আশিস কুমার লোহ কথা বলতো, কিন্তু আমার কাছে ভালো লাগতো না, কারণ আমি জানি যেটা অ্যাডাপ্টেড। হ্যাঁ, উনি তো Correct মানসিংহে না। ছিলেন বোধহয়। হ্যাঁ, ওরে মানে ময়মনসিংহের, ময়মনসিংহে ছিলেন। কিন্তু সবসময় বরিশালের ভাষায় কথা বলতো। হ্যাঁ, হ্যাঁ। এখন যেমন সাব্বিরও বরিশালের ভাষায় কথা বলে, কিন্তু 100% সাব্বিরেরও আমি বলবো যে সাব্বিরও 100% বরিশালের। মীর সাব্বিরের কথা বলছেন? হ্যাঁ, মীর সাব্বির। তবে আমার মনে হয় মোশাররফ করিম না, খুব ভালো পারে। কেউ নেই, তাই? না। তো বরিশালের ভাষায় কথা বলার জন্য আমি এখন পর্যন্ত শুনিনি কাউকে, বরঞ্চ ময়মনসিংহের কথা বলার জন্য 2-3 জন আছে, নোয়াখালীর কথা বলার জন্য 5-6 জন আছে। ময়মনসিংহের কথা বলার জন্য যে এক ভদ্রমহিলা আছে, মনে নাম জানি না, মিঠু। সে সাচ নাম, একটা মহিলা। ও আচ্ছা, ওই যে শামীম এই মহিলা এত মানে আর্টিস্ট হিসাবেও তাকে আমার এত ভালো লাগে, অত্যন্ত বড় মাপের আর্টিস্ট। শামীমা নাজনীনের কথা বলছেন? এরাই বলতেছে কি জানো, মোশাররফ করিমকে বলতেছে, কইছস তো আমি তোর বাপের ঘর করুম না, হমা কইছি, ঠিক কইরা কইছস তো। কেমনে বলে, আমি এত বছর ময়মনসিংহ থেকেও আমি পারি না। এবার তাহলে এই প্রসঙ্গে যখন আসছি আমরা, এখনকার যে ধারাটা চলছে সিনেমার, কোন সিনেমার ইয়েটা কে ধরে, মানে আমরা যেমন পেপার পত্রিকায় পড়ছি যে শাকিব খান একাই ধরে রাখছে, একাই নিয়ে যাচ্ছে, এই কথাটার সাথে আপনি কতটুকু একমত? একা তো কোনো জিনিস ধরে রাখা যায় না, ঠিক আছে? এটা একটা দেশের রাষ্ট্রপ্রধানও যদি হয়, সেও একা দেশটা চালাতে পারে না, যত বড় হোক, বড় কিছুই হোক। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে আলেকজান্ডার দি গ্রেট থেকে যদি শুরু করি আমরা, তাহলেও দেখা যাবে যে সেখানেও অন্য লোক, তার জেনারেলসরা ছিল, তাদের সাথে কাজ করেছে। এখন সাকিবের সাথে আশেপাশে যারা আছে তারাও ছবি করছে, তারাও ভালো করছে, তাদেরও 2-1টা ছবি শুনি যেটা ভালো ব্যবসা করে। আমার ছেলেও একটা ছবি দেখে আসছে, বলছে এই ছেলেটা ভালো করছে। তো সাকিব গড গিফটেড, আনপ্যারালাল, এবং মানুষের কাছে আমি 6 বছর পরে তার সাথে আবার একটা ছবি করেছিলাম, মানে 6 বছর আগে কথা বলছি, তার আগে 6 বছর আগে একটা ছবি করেছি, তারপরে 6 বছর পরে আর মানে দুটো ছবি করা হয়েছে? না, ছবি আরো মানে না, কয়েকটা ছবি করেছি। মানে একটা ছবি, লাস্ট ছবির মধ্যখানে, পরে আমি আরেকটা ছবি করতে গেলাম 6 বছর। তো গিয়ে আমি অ্যাক্টিং করলাম, অ্যাক্টিং করে আমি বললাম যে কিরে
তোকে তো যে জায়গায় রেখে গেলাম সেই জায়গায় রয়ে গেলি। ওয়েল, আমি ওকে ছোট করার জন্য বলছি না। হ্যাঁ। তো হাসতে হাসতে বললো যে ভাইয়া এইটাই তো ফাটাই দিচ্ছে, আর কেন পরিবর্তনের দরকার? প্রবলেমে কি? আমি বললাম যে হ্যাঁ চাচি, তুই আনপ্যারালাল, আর রিয়েলি তুই মানে ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে একমাত্র স্টার সেই সুপারস্টার আছে। বলা হয় বা সুপারস্টার, মেগা স্টার। স্টারই তো বলা মুশকিল কাউকে, সুপারস্টার তো তার চেয়ে বড় কিছু। এখন তো গত পরশুদিন যে মেয়েদের আমি অ্যাক্টিং করাইছি ছবিতে 2টি স্ক্রিন করার পরে বাদ দিয়ে দিয়েছি, তাকে পেপারে লিখতেছে লিজেন্ড। এখন আমাকে যখন বলে, আমি বলি যে ওই শব্দটা বাদ দিয়ে দেখো তো আমাকে, কারণ ওটা আমার কাছে অপমানজনক মনে হয় এখন। তো এখন অভিনেতা যেই হোক, হুমায়ুন ফরিদ, টেলিভিশনের কথা যদি বলি, হুমায়ুন ফরিদ কয়টা আসবে, আফজাল হোসেন কয়টা আসবে? এখন হুমায়ুন ফরিদি আফজাল হোসেনের অভিনয়ের কাছে এই জন্য আমরা মোশাররফ করিমকে অভিনেতা হিসেবে দাঁড়া করাতে চাই, তাহলে সেটা তো আমাদের মূর্খতামি ছাড়া কিছু না। সার্টেনলি হি ইজ এ ভেরি গুড আর্টিস্ট, সার্টেনলি হি ইজ ভেরি পপুলার আর্টিস্ট, আমি তাকে পছন্দ করি, কিন্তু এক শিল্পী হিসেবে যে একটা স্ট্যাটাসের দিক দিয়ে যদি আফজাল বা হুমায়ুন ফরিদির এই স্ট্যাটাসের অভিনেতা কিসে? কমেডি মার্কা টাইপের একটা কথা বলি যাচ্ছে। কমেডির লোকের হিরোদের তো পপুলারিটি আলাদাই থাকে, ও তো দিলদারেরও ছিল, তাদেরও একটা স্ট্যাটাস আছে, নিশ্চয়ই তারা বড় আর্টিস্ট। উনাকেও আমি বড় আর্টিস্টই বলবো, বিকজ হি ইজ ভেরি ভেরি পপুলার এবং সুন্দর। যে ক্যারেক্টারে অভিনয় করে সেটাকে মনে হয় যে জান প্রাণ দিয়ে সুন্দরভাবে অভিনয় করতেছে। আমি ওর কথাই বলি, ও আমার সাথে যে কাজ করেছে বা এর পরবর্তী পর্যায়ে টেলিভিশনে তো এখন দেখাই যায় না, যে কারণে দেখা যায় না সেটাও বুঝি, বলবো না, কিন্তু ও যখন অভিনয় করে, ও যতটুকু অভিনয় করে মনে হয় যে একটা নর্মালভাবে যা করার দরকার তাই করে চলে গেল। এখন বিচার তো করতে হবে দুই দিক দিয়ে, একটা হচ্ছে পপুলারিটির দিক দিয়ে আর একটা হচ্ছে আর্টিস্টের দিক দিয়ে। সে আর্টিস্টটা কীরকম, কোন মাপের? পপুলারিটি এক জিনিস, আর্টিস্ট আর এক জিনিস। আমি এখনো বলি সাকিব ইজ ভেরি 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 পপুলার, বাট লাস্ট 3 বছরের আগে 3 বছর পর্যন্ত সে 3-4টা ছবি করতেছে যেগুলোর মধ্যে সে ক্যারেক্টার চেঞ্জ করে অভিনয়কে চেঞ্জ করে নিয়ে আসতেছে। নাও হি ইজ টার্নিং ইনটু এ গুড আর্টিস্ট, গুড অ্যাক্টর। তার আগ পর্যন্ত, এখন পর্যন্ত একটা জিনিস আমি তাকে বলবো যে তার সাথে কোনো তুলনাবিহীন, তাকে তুলনা করার কেউ নাই। কিন্তু একটা জায়গায় আমি বলবো যে না, ওই জায়গায় সে এখনো হিসেবের মধ্যে, মানে বাংলাদেশের পার্সপেক্টিভে হিসেবের মধ্যে আসেনি। এখন এটা অনেকের কাছে পছন্দ হবে, অনেকের কাছে পছন্দ হবে না, আমি জানি। ও আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত আপনজন, কিন্তু তারপর আমি ওকে বলেছি যে জায়গায় রেখে গেলাম সে জায়গায় রয়ে গেলি, একটু এটাই হয়তো শাকিব খানের জন্য একটা ব্লেসিং। এরপরেও হয়তো সে চেঞ্জ হয়েছে, আমরা হয়তো না, এমনও হতে পারে যে কাজ করতে করতে পপুলারিটিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, তখন মনে করছে যে আর কি দরকার আমার, এখন এমন একটা কিছু করি, অ্যাক্টিং কিছু করি, ক্যারেক্টার কিছু করি, যাতে মানুষ আমাকে আজীবন মনে রাখতে পারে। তা না হলে তো মনে রাখবে না, ভুলে যাবে, সময়ের সাথে সাথে ভুলে যাবে। তোমাকে অভিনয় করতে হলে এমন কিছু করে যেতে হবে যেটাকে তোমাকে 20 বছর 50 বছর মানুষ মনে রাখে। আর যদি তুমি পপুলার আর্টিস্ট হও, আমি তো এখনো অনেকের নাম বলে দিতে পারি, তুমি তার নাম দেখেছো, শুনেছো, ভুলে গেছো। ফিল্মেরই, আমার টাইমেরই অনেকের নাম বলে দিতে পারি, তুমি তাদের দেখেছো, তুমি তাদের শুনেছো, তুমি তাদের ভুলে গেছো, মানে তার আর্টিস্ট হিসাবে অবস্থানটা করতে পারেনি। বাট দে ওয়ার ভেরি পপুলার। সাত্তারের নাম শুনেছো? হি ওয়াজ ভেরি পপুলার। তাকে আর্টিস্ট হিসেবে মূল্যায়ন করা যাবে না, কিছুই করা যাবে না, বাট হি ওয়াজ ভেরি পপুলার। তাহলে এই আর কি ব্যাপার। এগুলো এখনকার মুভিগুলো একটু মানে অ্যাকশন ভিত্তিকই হয়ে যাচ্ছে না, খুব বেশি রোমান্টিসিজমটা কি আছে সেই অর্থে? আমি জানি না এর মধ্যে আপনার না, আমি তো এখনকার ছবি দেখিনি বা দেখি না, কারণ যখনই দেখি বা গানের লাইন হচ্ছে যে কি
বসন্তকালে তোমায় বলতে পারিনি, কি যেন একটা লাগাই লাইন, আচ্ছা, হ্যাঁ প্রথম লাইনটা কি যেন, সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, তারপরে যেন কি রং লেগেছে সাদা কালা, রং লেগেছে সাদা কালা, বসন্তকালে। বসন্তকালে তো রং লেগেছে সাদা কালো বসন্তকালে, এটার অর্থটা কি? আমরা তো একটা গানের লাইন লেখার জন্য 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন অপেক্ষা করতাম, তখন ক্রিয়েশন। ওই গান তো আমরা পাবোই না। আজকে আপনাদের- 50 বছর পরেও এখনো বাজতেছে, মনের রঙে রাঙাবো, হ্যাঁ। মনের আমি এটা জানি না স্যার, বাট আমি একটা জিনিস বলতে পারি ভালোবাসার যে মূল্য আমি তো- ভালোবাসার মূল্য আমি কত? এখনো, আমার মনে হয় আমি এখনো মান্থলি একবার হলেও আমি ইউটিউব থেকে সার্চ করে তুমি যেখানে আমি আমি সেখানে। সেখানে, সে কি তাহলে জানো না এই এই গানটা আমি গানটাতে শুনি। 15 দিন টাইম লেগেছে আমার। গানটা তা মনে এখন আছে কি, না? এখন কি গানকে গান বলা যায়? এটা কি নাগ পূর্ণিমা? নাগ পূর্ণিমার গান। ওই জন্য সচিন দেব বর্মন তার ছেলেকে বলেছিল, সচিন দেব বর্মন সুর করার জন্য দেবানন্দ একটা ছবি নিয়ে প্রথম ছবি করে সচিন দেব বর্মনের কাছে গিয়েছিল। আচ্ছা, তো সচিন দেব বর্মন তখন সুর করে, তারপরে ওই পাশেই ছিল পঞ্চম মানে হচ্ছে আর.ডি. বর্মন। আর.ডি. বর্মন। আর.ডি. বর্মনকে বললো যে দেবানন্দের সাথে কথা তো বলে, বুড়া মানুষের সাথে বেশিক্ষণ মজা লাগে না, সচিনের কাছে যাবে, একটু মাল টাল খাবে, খেয়ে দে ওইখানে গিয়ে শুট করে। পরে এসে বলতেছে কথা, এইটা মিউজিকটা করুক, পঞ্চম করুক, আচ্ছা, দম মারো দম। এই বাবা তো খুব খুশি, আর ছেলে তার মিউজিক ডাইরেক্টর হয়ে যাচ্ছে, কত ভেরি হ্যাপি। তো গান যেদিন রেকর্ডিং হচ্ছে, উনি সমস্ত কিছু বাদ দিয়ে উনি ওই গান রেকর্ডিংয়ে কাউকে কিছু না বলে গাড়িটা নিয়ে, ভাঙা গাড়িটা নিয়ে তার সেই গান রেকর্ডিংয়ে গেছেন। গান রেকর্ডিংয়ে গিয়ে গানের সুরটা যখন শুনছে, গান আসছে, গানের ভিতরে সে ঢোকেনি, ওইখান থেকে বলতেছে এইটা যদি আমার ছেলের সুর হয় তাহলে এইরকম ছেলে যেন আমার না হয়, আমি একা বাদ দিয়ে গেলাম, আমার ছেলে না বলে গাড়ি ঘিরে বেরিয়ে চলে আসছে। দ্যাট ওয়াজ আর.ডি. বর্মন। গান তো পঞ্চম তো আমরা ফেলে দিতে পারি না। যেটা তো ওর তো পঞ্চম পরবর্তী পর্যায়ে কিছু গান করেছে ওর বাবার কথা মনে করে, চিঙ্গারি জব ভরকে, এই গান তো মনে হয় না যে শচীন দেব বর্মনের সুর। আর.ডি. কিছু গান করেছে, কিন্তু আর.ডি. বর্তমান সময়ের জন্য যে সব কাজ করেছে এগুলো সময়ের প্রয়োজন ছিল। সময় প্রয়োজন। এখন সময় প্রয়োজনে এখন তুমি শুধু গান গাও না গিয়ে, কেউ শুনবে না, একটু নড়াচড়া করো, একটু হিপ নাড়াও, একটু মাথা নাড়াও, কথা বলো, আরে তালি লাগাও, তাহলে গান শুনবে, তাহলে গানই শুনবে। ওরা তো গান শুনতে যায় না, দেখতে শুনতে দুইটা মিলে সব কিছু করতে যায়। সেটাই ভাইয়া, আপনি নিজে ব্যক্তি জীবনে তো নিঃসন্দেহে প্রতিষ্ঠিত একজন মানুষ। আমাদের সবচেয়ে বড় জিনিস হয় যে পিতা হিসাবে বা মাতা হিসাবে সন্তানদেরকে নিয়ে গর্ব করা। সেক্ষেত্রে আপনার ঘরে একজন আপনার গর্বিত সন্তান আছে, আমরা জানি, জি, সেও খুব ভালো একজন ডিরেক্টর। ওর সম্বন্ধে আপনি একটু বলবেন, এবং আপনি কি কিরকম ফিল করেন? আমি ওর সম্পর্কে দুটো জিনিস বলবো, খুব ছোট করে বলবো, খুব অ্যানালিটিক্যালি যাব না। হি ইজ মোর দেন এ জিনিয়াস, নাম্বার ওয়ান। এটা আমার নিজের ছেলে বলে বলছি না, জি, মানে জি। আমি বলতে পছন্দ করি না, মোর দেন এ জিনিয়াস। নাম্বার টু, ফিল্ম ব্যাপারে ওর সাথে আমার দ্বিমুখী সম্পর্ক, আচ্ছা, যেটা হয় গুড গুড। একেবারে দ্বিমুখী সম্পর্ক। আমি ফিল্ম করেছি নামের জন্যে, আমি ফিল্ম করেছি টাকার জন্যে, আমি ফিল্ম করেছি মানুষ যাতে আমাকে অনেক দিন মনে রাখে, আমাকে ভালোবাসে, মেয়েরা যেন আমাকে উপরে, তোমাদের ভাষায় এখনকার ভাষায়, আগের এটা আমরা জানতাম না, ক্রাশ। হ্যাঁ, আমরা জানতাম না এই শব্দটা, আমি শিখেছি আমার ছেলের কাছে। যে কোনো একটা জায়গা থেকে আসার পরে বললো যে ভাই আব্বু তুমি কি বুঝতে পারোনি যে আন্টি তোমার উপরে ক্রাশ? বললাম ক্রাশ কি আব্বা? তো যাই হোক, এটা দ্যাট ইজ ডিফারেন্ট থিং, এডিট করে দিয়ে ওইটুকুকে। তো ওর ডিফারেন্সটা হচ্ছে এখানে, আমি এক নম্বর হচ্ছে যে পড়াশোনাটা যতটুকু করার ততটুকু করিয়েছি, করানোর পরে ওর মার শখ হচ্ছে যে মাস্টার ডিগ্রি সে বাইরে থেকে নেবে, বাইরে থেকে মাস্টার ডিগ্রি নিয়ে আসছে। আমি নিজে জানতাম না, আমি কখনো ওকে, ওর মার সবসময় চার্জ আমাকে, অ্যালিগেশন, কোনো শুটিংয়ে নিয়ে যায়নি, ছবি সম্পর্কে কোনো সময় দেখাশোনা করতে দেয়নি, ছবি সম্পর্কে কখনো কথাও বলিনি ওর সাথে। কিন্তু
দেখা অথচ গেল আপনি নিজে একজন পরিচালক, সবকিছু আমি। প্রযোজক, অভিনেতা। কারণ ওই যে বলেছি আমি যে 8 বছর আগে আমি বলেছি যে ফিল্ম ইজ ডেড, আমি আমার ছেলেকে তো ডেড লাইনে যেতে দিতে পারবো না। আমি চাইবো না, আল্লাহ তাআলা নিয়ে গেলে জি, তো আমার কিছু জি। করার নেই। আমি জানি এই ফিল্ম লাইনে কিছু হবে না। এখন ওর হচ্ছে কি যে ও নামও চায় না, টাকাও চায় না, ফিল্ম বানাবে, পৃথিবীতে নাম করা হয়ে থাকবে। বাহ, মাশাআল্লাহ, এবং একটু ভিন্ন। এবং এই জন্য হচ্ছে তার সাথে আমার উল্টো। এবং এর মধ্যেই সে ওইখানে অ্যাওয়ার্ড আছে, আমি দেখছিলাম ওটা। হ্যাঁ অ্যাওয়ার্ড আছে। সে কানাডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসছে শর্ট ফিল্ম করে। সেও লং ফিল্ম বানাবে না, Short. শর্ট ফিল্ম করে। আজকে ছবি দেখতে গেছে, বাংলা ছবি দুইটা দেখতেছে এখন, যে এরা কী দেখে, আচ্ছা, কী দেখতে যায়। তারপর আমার বলতে, তুমি বলছো যে আমি বাংলা ছবি বানাতে পারবো না, আমি তোমাকে বেঁচে থাকো, আমি তোমাকে বাংলা ছবি বানিয়ে দেখবো, যেটা কুকুরের মতো আমার ছবি দেখতে যাচ্ছে। মাশাআল্লাহ, আমরা না, অবশ্যই আমি বললাম যে তুমি ওইটা করবে না, আমি খুব ভালো জানি ওটা তোমার দ্বারা হবেও না। বল যে আমি একটা ছবি বানাবো, বাংলা ছবি। তো জানি হবে না। ও ওই ইংরেজি আবার এখন আর একটা ছবি বানিয়েছে নতুন, আমি নাম জানি না এবং নামের অর্থ বুঝি না। তুমি ইংরেজি মিডিয়ামে মেয়ে, তুমি আমাকে বলো ওর একটা ছবির নাম হচ্ছে ডগ সলিউশন। ডগ সলিউশন দেখছিলাম, ডগ আমাকে বলো এটার অর্থটা কি। আমাকে 2-3 বার বুঝিয়েছে সে ডগ সলিউশন এই, আমি এখনো বুঝি না। আমি সাইকোলজিতে মাস্টার্স, আমি এখনো বুঝি না ডগ সলিউশন মানে কি। তো এখন ওইখান থেকে শরীর একটু একটু কঠিন থেকে একটু সহজ আসছে, গোয়িং হোম। এইবার বানাইছে গোয়িং Going হোম, home, এটা সে বুঝে। হ্যাঁ, তারপরেও নাম কিন্তু আলাদা, হ্যাঁ, ডিফারেন্ট একটা। ডিফারেন্ট। পোস্টার বানাইছে, দেখো এটা বাংলাদেশে কোনো পোস্টারের সাথে মিলে? না, দিস ইজ হি। ওর জন্য আমি ওকে কিছু বলি না। এবং ভাবি সম্বন্ধে বলবেন। হ্যাঁ, আমরা জানি যে অধ্যাপক উনি ডক্টর ভাবি সম্পর্কে বলবো যে শি ইজ এ নাইস লেডি। ফ্যামিলি, ছেলেকে তার কলজার টুকরা। আমি এই কোনার মধ্যে একটু টিম করে জ্বলছি। আমার চেয়ে অনেক বড় টিম করে জ্বলছে ওর হার্টের মধ্যে, যে মানুষকে সেবা, অর্থাৎ ডক্টরি। আমরা জানি। এবং একটা জিনিস জানি, কুক অলসো, ভেরি ম্যাম কুক। খুব ভালো রান্না করেন, এই কথাটাই আমি দুই বলতে একটা চাচ্ছিলাম। জিনিস মানে আমি শখ করে খাই যখনই অবসর পাই। ওই যে বললাম যে হার্টের মধ্যে আছি একটু উপরে আর কি। না, আমরা ওই কিন্তু জন্য জানি শুধু তাই না, খুব অনেকে যখন স্যারকে যারা দেখতে আসেন বা ম্যাম কিন্তু নিজে রান্না করে খাওয়াতে ভালোবাসেন। উনি হ্যাঁ। কিন্তু কেনা খাবারে আছে না। না যে অনেক মানুষ চলে আসছে, না, আমরা এটা এখন খাওয়াই না। একটু কেনা খাবার না, এটা খাওয়াই, খাওয়াই না, ওনার এটা মধ্যে খাওয়াই এই জিনিসটা এই নেই। জিনিসটা নাই। তবে ওইটার জন্য তাকে আমি সম্মানও করি। কারণ সে যখন বলে রাত্র 12টা 1টার সময় এসে বলে, রাত্র 1টার সময় আসে, অপারেশন করে সন্ধ্যার সময় চলে গেছে, সারাদিন পরে আমাকে দেখেও নেয়, খবরও নেয়, কিছুই নেই। আসার বাসায় এসছে, আমার রুমে ঢুকবে, কথা বলবে, তার আগেই আসছে যে অপারেশন করতে হবে, বাচ্চা কি অপারেশন যেন বলে, সিজার। সিজার করতে হবে। চলে গেছে, চলে গিয়ে রাত্র 1টার সময় আসছে। 1টার সময় আসছে, তখন আমি ঘুমিয়ে পড়ছি, ফোঁস করতে ঘুমিয়ে পড়ছি। রাগ উঠছে আমার, খাইলাম একা, কেউ খবর নিল না, আমার পেট ব্যথা, আমার কত খবর নেই। পরে তা ঘুমতে ওই 2টা 2:30টার দিকে বোধহয় একটু মোড়াইয়ে উঠে পড়ে উঠলেন। আমি বললাম যে আসছো, রাগ গলা এখন। বলছি তুমি রাগ হইতেছ, জানো বাচ্চা একটা হয়েছে। কি সুন্দর একটা বাচ্চা হয়েছে, নিজেকে দিয়েও যে মানুষের উপকার করতেছে, করুক। মানুষের উপকার তো হচ্ছে, সাধারণ মানুষের উপকার করছে কোনো কিছু বিনিময় ছাড়া। ঔষধের টাকা আমার কাছ থেকে নিয়ে যায় মধ্যে, নিজে কামাই করে সেটাও মধ্যে দিয়ে যায় নিজেরটার মধ্যে। তো এইগুলো তার অনেক প্রচণ্ড ভালো গুণ। এবং আজকে পর্যন্ত সে কোনোদিন আমার কাছে কোনো কিছু চায়নি। এটাও আজকালকার মেয়েদের, আমার ছেলে বলে, বাবা তুমি আমার বলতেছো 1 লাখ টাকা কামাই করতেছি বিয়ে করে ফেলতে, তুমি জানো 1 লাখ টাকা তো আমার বইয়ে করে আমার বউকে যদি নিয়ে যাই তাহলে একদিনের মধ্যে শেষ করে দেবে। তো তুমি তো বিয়ে করছো আমার মাকে, বোকা পাইছো, হাতে নখেরও ওইটা দাও না তুমি কিনে, এইটাও দাও না, একটা ফুলও দাও না, কোনো কিছু দিছো কখনো? না তো আবার দিইনি। তাহলে পাইছো আমার মাকে, দাও। কিন্তু এখনকার মেয়েদেরকে লিপস্টিকের দাম কত জানো তুমি? আমি কত, 10, 15, 20, আমি 10 টাকা বলতেছি, এখানে 500 টাকা বলতেছি, এইটাই তো অনেক বেশি। আমরা তো প্রায় শেষে, আমি একটা কথা একটু স্যারকে জিজ্ঞেস করে, আমার
কোয়েশ্চেনটা শেষ করি যে আমরা দেখেছি অনেক সময় আপনি তো একজন কিংবদন্তি আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের। ধরেন কখনো যদি আপনার একটা বায়োপিক করা হয়, কেউ যদি একটা অ্যাটেম্প্ট নেয় যে সোহেল রানার একটা বায়োপিক, একটা সিনেমা নির্মাণ করবে, তো তখন কি আপনি পারমিশন দিবেন? যদি দেন তাহলে ওই সোহেল রানা চরিত্রে মানে আপনি কাকে দেখেন, কে অভিনয় করতে পারে এখন? এক নম্বর হচ্ছে আমি বায়োপিক বিশ্বাস করি না, আচ্ছা, বায়োপিক হতে পারে না, একজনের মতো আরেকজন হতে পারে না। দুই নম্বর হচ্ছে বায়োপিক যার মতো হতে হয় সেই রকম শিল্পী যদি আমি কাউকে মনে করি যে করতে হবে, তাকে আমার বায়োপিক যদি করতে হয় তাহলে আমার সম্পর্কে তাকে 5 থেকে 10 বছর পড়াশোনা করতে হবে। যেটা ইন্ডিয়াতে যখন গান্ধীজির বায়োপিক করেছিল তখন রিচার্ড বড় বোধ হয় লর্ড কি যেন মেইন হিরো যে হিরো ছিল, সে 3 বছর পর্যন্ত শুধু ওই গান্ধীর উপরই পড়াশোনা করেছে, অ্যান্ড দেন হি অ্যাক্টেড। তা আমি সেই ক্যাটাগরির ডিভোটেড কাউকে আমি দেখি না বলেই আমি সেখানে আমি কাউকে সাজেস্ট করে যেতে পারবো না। যদি কেউ করে আমার তরফ থেকে কোনো নিষেধ থাকবে না, কিন্তু আমি জানি সেটা বায়োপিক সবসময় বায়োপিক তোমার অটোবায়োগ্রাফি সবসময় মিথ্যে হয়। আচ্ছা ভাইয়া, আমরা অনুষ্ঠানের একদম শেষে, তার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন, এটাই শেষ প্রশ্ন। ব্যক্তি সোহেল রানা বা মাসুদ পারভেজ, প্রযোজক পরিচালক নায়ক মাসুদ পারভেজ, পিতা স্বামী মাসুদ পারভেজ, কোনটাকে আপনি আগে রাখেন? আমি কোনোটাকে এগিয়ে রাখি না, বিকজ আই বিলিভ ইন ওয়ান থিং, ইউ হ্যাভ কাম অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড ইউ উইল হ্যাভ টু গো অ্যালোন ফ্রম দিস ওয়ার্ল্ড। আমি পৃথিবীতে এসেছি একা, আমাকে কে হাত ধরে আমাকে খাইয়েছে আমি জানি না, কে আমার নাম রেখেছে আমি জানি না, আমাকে কে গোসল করিয়েছে আমি জানি না, আমার পরিচয় কে আমি জানি না, আমি কার কাছে এসেছি তাও আমি জানি না, যাব যখন কার কাঁধে যাব সেটা জানি না, কোন জায়গায় যাব সেটাও জানি না, কোথায় যাব সেটাও জানি না। তো এটা নিয়ে আমি কী করে কথা বলবো? কিছুই তো জানি না আমি, আই এম নাথিং। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে অনেক অনেক মানে যথেষ্ট সময় দিয়েছেন। আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা ব্লেসড আসলে। আমি ব্যক্তিগতভাবে আমি সবসময় বলি যে আমি যখন আপনার সামনে আসি বা যখনই আপনাকে দেখি, আমি খুব মুগ্ধ হয়ে আপনার কথা শুনি, কারণ সবাই কথা বলতে পারে না। আমার কাছে মনে হয় আপনার সঙ্গে কিছুক্ষণ কাটানোটাই আসলে একটি বড় অভিজ্ঞতা মনে হয়, যে আমি অনেক কিছু শিখে গেলাম প্রত্যেকবারই। আমার সেটা মনে হয়েছে স্যার। আপনি আমাদেরকে সবসময় দোয়ায় রাখবেন, আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ আপনাকে আরো অনেক বছর এত সুন্দর রাখুক, আমাদের মাঝে রাখুক, এই দোয়া সব সময় করি আমাদের তরফ থেকে, আর আপনি আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া তো নিশ্চয়ই করি। আর যে কথাগুলো বললে আর কি, আগে যে কথাগুলো বললে সেগুলোর মধ্যে ওর কথার মধ্যে উত্তরে আমি বলছি যে তোমাদের জন্য দোয়া, ভালো লাগা, ভালোবাসা সব কিছু আছে, বিকজ তোমরা দুজনে কিন্তু আমার কাছে ভালো লাগার ভালোবাসার দুজন লোক। অনেক ধন্যবাদ। এখানে দোয়াটা করতে হয় না, ইট কামস অটোমেটিক্যালি। এবং দোয়াটা কখনোই হুজুররা দোয়া করে 100 টাকা দিলে কম দোয়া করে, বেশি 500 টাকা দিলে চোখের পানি দিয়ে দোয়া করে। এই দোয়াতে আই ডোন্ট বিলিভ ইন দ্যাট থিং। হৃদয় থেকে যদি আসে, অটোমেটিক আসে, সেটা আসবে। তোমাদের জন্য আমার দোয়া এবং ভালো লাগা, ভালোবাসা, যা কিছু বলো, যে শব্দে এটা উচ্চারণ করো, সেটা তোমাদের দুজনের জন্য আমার সবসময় আছে। ও আমার মানে অন্য কেউ আসলে হয়তো এতটা হতো, তোমার জন্য হয়তো হতো, কারণ তুমি আমার আর একটা প্রিয়জনের মেয়ে, ঠিক আছে? আর ওকে তো আমি, ও আসার জন্য আরও ভার বেশি হয়েছে, কারণ ওকে আমি আরও 20 বছর আগে থেকে আমার ছবির জগৎ থেকে আমি ওকে অত্যন্ত স্নেহ করি, অত্যন্ত ভালো জানি, ভালো ছেলে বলে জানি, ভালো মানুষ বলে জানি। অ্যান্ড এক্স্যাক্টলি আমার জীবনের একটাই শখ, আমার জন্য তোমরা দোয়া করো। যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের যার কাছেও আমি বলবো যে তারাও যেন আমার জন্য দোয়া করেন, যে আমি এখনও যেটা চেয়েছি, আজও সেটা চাই, সেটা হচ্ছে যে আমি একজন ভালো মানুষ হতে চাই। আমি মারা গেলে পরে আমার কেউ বলবে যে সে অত্যন্ত ধার্মিক ছিল, কেউ বলবে যে সে অত্যন্ত দেশপ্রেমিক ছিল, কেউ বলবে সে একটা মানুষকে উপর অন্যায় করেনি। আমার এই তো কিছু দরকার নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মাবলম্বী হোক, শুধু একটা কথা বলুক
লোকটা ভালো লোক ছিল, ব্যাস। ইনশাআল্লাহ। আমার আর এর চেয়ে বেশি কিছু আমার চাওয়ার নেই। আল্লাহর কাছেও আমার এই একটাই চাওয়া, এবং আপনাদের কাছেও আমার এই একটাই চাওয়া যে আপনারা আমার জন্য এই দোয়াটুকুই করবেন যে আমি আপনাদের ভালোবাসা নিয়ে একজন ভালো মানুষ হিসেবে যেন আমি আমার সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে পারি। ইনশাআল্লাহ। আমাদের আজকের তারকা আর আড্ডা এখানেই শেষ। আমরা আগামী পর্বে আবার আসবো, আরেকজনের গল্প শুনবো। অবশ্যই এক একজন তারকা আমাদের জীবনে যে ছাপ ফেলে যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো, তাই না? নাকি বলবো না? না অবশ্যই ব্ল্যাঙ্ক লুক দিচ্ছে। আমি করতে ঠিক আছে, ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।